শ্যামা যখন ট্রেন থেকে নামে তখন রাত 12টা পার হয়েছে ইতিমধ্যে। এনা আবার ফোন করেছিল, বলেছে নীলার নাকি লেবার পেন উঠেছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শ্যামা অরণ্যর ব্যাপারে আপাতত ভাবতে চায় না, কারণ যতই ভাবছে তত এলোমেলো লাগছে তার সবকিছু। তাই এখন সে আপাতত সামনের পরিস্থিতি সামনে দেওয়ার চিন্তা করছে। মা বাবা দুজনেই ভেঙে পড়েছেন। হেনার অবস্থাও খুব একটা ভালো নয়। যদিও সে নিজেও কাউকে সান্ত্বনা দেওয়ার পরিস্থিতি নেই, তবুও তাকে সবসময়ের মতো এবারও শক্ত হতে হবে, সবকিছু সামলাতে হবে। তবে এই মুহূর্তে সে নিশিত রাতে তার এভাবে একা রাস্তা দাঁড়িয়ে থাকতে ভয় লাগছে। স্টেশনের বাইরের সিএনজি স্টেশনের কোনো সিএনজি যেতে চাইছে না। অগত্যা সে অপেক্ষা করছে অন্য গাড়ির জন্য। কিছুটা দূরে একদল ছেলে তার দিকে কেমন করে যেন তাকাচ্ছে, আর নিজেদের মধ্যে কিসব বলাবলি করে হাসাহাসি করছে। শ্যামার অনেক ভয় লাগছে এই মুহূর্তে। হঠাৎ কোথা থেকে একটা বাইক এসে শ্যামার সামনে ব্রেক করলো। আচমকা একটি বাইক তার সামনে এভাবে এসে দাঁড়ানোতে ভয়ে কলিজা কেঁপে ওঠে শ্যামার। বাইক আরোহীর চেহারা হেলমেট থাকায় বুঝতে পারছে না। সে ভয়ে দু কদম পিছিয়ে যায়। তখন বাইক আরোহী পরিচিত কণ্ঠে হেলমেট খুলতে খুলতে বলে, আরে শ্যামা, ভয় পেও না, এটা আমি। হেলমেট সরাতেই সৌরভের চেহারা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে শ্যামা। ও সৌরভ ভাইয়া, আসলে আপনাকে এই সময় এখানে দেখবো আশা করিনি। আমি আমার এক বন্ধুকে ট্রেনে তুলে দিতে এসেছিলাম। তা তুমি এখানে? শুনলাম তোমার ভাই খুন হয়েছে। পুরো দেশ জুড়ে এই কেসের কথা চলছে। তুমি স্টেশনে কি করো? সৌরভ শ্যামাকে উপর নিচে পরখ করে জিজ্ঞাসা করলো। খয়েরি জমিনের একটা শাড়ি পরে আছে শ্যামা, যা তার উজ্জ্বল শ্যামলা ত্বকে কেটে বসেছে যেন। গলায় পাতলা সোনার চেইন, হাতে স্বর্ণের বালা, যেন এই সৌন্দর্যকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে। লম্বা চুলগুলো এলোমেলো একপাশে বেরোনি করা, এইটুকুই যেন যথেষ্ট তার শরীরের কামনা ঝড় তোলার জন্য। কিছু একটা ভাবতে ভাবতে শুকনো ঢোক গিল সে। শ্যামা সৌরভের গভীর দৃষ্টিতে ইতস্ততা বোধ করে। লোকটার তাকানোটা কেন যেন পছন্দ হলো না শ্যামার। সে গম্ভীর কণ্ঠে জবাব দেয়, আমি চাকরি সূত্রে বাইরে থাকি, তাই আসতে দেরি হলো, গাড়ি অপেক্ষা করছি। সৌরভ স্মিথ হেসে বলে, বাইকে ওঠো, আমি দিয়ে আসছি। শ্যামা তড়িঘড়ি করে মাথা নাড়িয়ে অসম্মতি জানায়, আরে না না ভাইয়া, আমি ঠিক সিএনজি করে চলে যাব, আপনার কষ্ট করা লাগবে না। কষ্ট কেন হবে? তোমার পরিচিত হিসাবেই হোক আর ভবিষ্যতের নেতা হিসাবেই হোক, দুদিক থেকেই এটা আমার কর্তব্য। উঠে পড়ো জলদি। এই সময় একা একটি মেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা ভালো দেখায় না। শ্যামার কথাগুলো যৌক্তিক মনে হলেও মনে কেমন জানি খচখচ করতে লাগলো। এদিকে তাকে ইতস্ত করতে দেখে সৌরভ বলে ওঠে, কি হলো সমা, তুমি তো এভাবে নার্ভাস হচ্ছ যেন তুমি এই প্রথম আমার বাইকে উঠবে। মনে আছে আগে আমার বাইকে প্রায় একসাথে যাতায়াত করতাম আমরা? বলার সাথে সাথেই একটা জোরো হাওয়া ঝাপটা আছড়ে পড়ে সৌরভের ওপর। টাল সামলাতে গিয়ে কোনো মতে বাইকের হ্যান্ডেল ধরে পড়ে যাওয়া ঠেকায় সৌরভ। সে হঠাৎ এমন হাওয়ায় ভ্যাবাচেকে খেয়ে যায়। শ্যামার কয়েক সেকেন্ড লাগে বিষয়টা বুঝতে। বোঝার সাথে সাথে মনের ভেতর চেপে রাখা অভিমানটা আরও দাউ দাউ করে জ্বলে ওঠে। শ্যামা শান্ত কণ্ঠে বলে, ঠিক আছে ভাইয়া, আপনি তো ঘরেরই মানুষ, চলুন ভাইয়া, আমাকে একটু হাসপাতালে দিয়ে আসবেন। হ্যাঁ অবশ্যই, ওঠো, ভালো করে শক্ত ধরে বসো। শ্যামা তাই করলো। বাইকে উঠে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরে বসলো সৌরভকে। শ্যামার হাতের স্পর্শে পুরো শরীরে যেন কাঁপুনি দিয়ে উঠল সৌরভের। এদিকে অর্ণর রাগে চোখ মুখ শক্ত হয়ে যায়। বাইক ছেড়ে যাওয়ার সময় সৌরভ মনে মনে বলে, তোকে স্বীকার করার মোক্ষম সুযোগ ছিল রে আজ শ্যামা, কিন্তু এই মুহূর্তে তোকে ভোগ করার চেয়েও জরুরি কিছু পাওয়া আছে তোর থেকে। তোর ভাইয়ের কেসের সাথে কোনো মতো জড়িয়ে পড়লে নেতা হিসেবে ভালোই প্রচার হবে, নাম ডাক বাড়বে আমার। একবার সব ঠান্ডা হোক, তারপর তোকে নিজের করেই ছাড়বো। বাইক চলে যায় তার গন্তব্যের উদ্দেশ্যে। অরণ্য কিছুটা দূরে একটি গাছের আলো ছায়া গাছের ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। চোখ মুখে রাগও শক্ত হয়েছে তার। সে আপন মনে বিড়বিড় করে বলে ওঠে, কাজটা তুমি ঠিক করলে না শ্যামা। নীলা একটি পুত্র সন্তান জন্ম দিয়েছে। শ্যামা ভেবে কুল পাচ্ছে না মা বাবাকে কিভাবে সামলাবে, এই পরিস্থিতিতে তারা কি করা উচিত। কিন্তু মা দিব্যর ছেলেকে পাওয়ার পর অনেকটা স্বাভাবিক হয়ে গেছেন। তিনি যেন বাচ্চাটির মাঝে নতুন করে তার ছেলেকে খুঁজে পেয়েছেন। আদর করে নাম রেখেছেন রৌনক। রৌনককে সকল ফর্মালিটি পূরণ করে এক সপ্তাহ পর বাড়িতে নিয়ে আসা হয়েছে। ওর জন্য দাইমা রাখছেন মা। এদিকে সৌরভ রোজ নিয়ম করে এসে বাবার সাথে কেস সামলাচ্ছে। বাবাও কেমন ভরসা করা শুরু করে দিয়েছে লোকটির উপরে। পুরো কেসটা সৌরভ নিজ দায়িত্বে সামলাচ্ছে। অবশ্য তার বেশি কিছু করাই লাগেনি। নীলার জন্য কেউ উকিল নিয়োগ করেনি। সরকারি উকিলও তার পক্ষে কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি। নীলার এখান থেকে বেরিয়ে আসার কোনো চান্সই নেই ধরতে গেলে। সে এখানে এসে কিছুই করতে পারেনি। কয়েকবার তার মনে এসেছিল তাদের থামানো উচিত, কিন্তু সত্যিটা এতটাই আধ্যাত্মিক যে কেউ বিশ্বাস করবে না। আর মনের একটি কোণা চায় যেন নীলার শাস্তি হোক।
সেদিন অরণ্য তাকে ক্ষমা না করলে এই মুহূর্তে হয়তো দিব্যর জায়গায় লাশটা তারই হতো। কিন্তু তার নির্দোষ সে যে ভালো মানুষের মুখোশ লাগিয়ে ঘুরে বেড়াতো তখন। ভাবলে গা শিউরে ওঠে তার। নীলার প্রতি তার মন থেকে কোনো অনুশোচনা কাজ করে না এসব ভাবলে। এভাবেই কেটে গেছে 15টা দিন। সবাই যে যার মতো সামলে উঠেছে, সব ঠিক হয়ে যাচ্ছে আবার। সকলে আবার তাদের নিত্য জীবনে অভ্যস্ত হয়ে পড়েছে, শুধু শ্যামা ছাড়া। অরণ্য তার কাছে সবকিছু খুলে না বলায় অভিমান করে চলে এসেছিল তার কাছ থেকে। আসার সময় বড় মুখ করে বলেও এসেছিল তাকে ছাড়া থাকাটা শিখে নেবে। কিন্তু আদৌ কি শ্যামার অরণ্যকে ছেড়ে থাকা সম্ভব? অসম্ভব। কিন্তু অরণ্য তার কথা রেখেছে। এই 15 দিনে একবার ফোন করে তার অভিমান ভাঙানোর চেষ্টা করেনি। শ্যামা প্রথম প্রথম নিজেকে ব্যস্ত রেখে তাকে ভুলে থাকার চেষ্টা করলেও রাত নামলে সেই অসহ শূন্যতা ঠিক অনুভব করত। তখন থেকে থেকে ঘুম আসলেও ব্যস্ততা কমার সাথে সাথে তার একাকিত্বের পাল্লা দিয়ে বাড়তে থাকে যেন। রাত নামলে ফোনের স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকাটা যেন অভ্যাসে পরিণত হয় তার। না, সেই কাঙ্ক্ষিত মানুষের ডাক আসে না। এতটাই পাষাণ কীভাবে হতে পারছে? এদিকে তার কণ্ঠ শোনার, তার শরীরের তীব্র সুবাস পাওয়ার আকুতি এতটাই তীব্র আকারে ধারণ করেছে যে সে অরণ্যর সুগন্ধ বিভিন্ন সুগন্ধিতে খুঁজে বেড়াচ্ছে। রক্তজবা গাছ খুঁজে ফুল পেড়ে এনে রেখেছে তার ঘরে। কিন্তু তাতে শুধু অরণ্যের স্মৃতিগুলো আরও বেশি করে জেঁকে ধরে তাকে। তার অপূর্ণতা পূরণ হয় না। শুধুমাত্র তাকে জ্বালানোর জন্য সৌরভ লোকটা গায়ে পড়ে সখ্যতা করতে আসলে সেও হেসে এসে 2-4টা কথা বলতো তার সাথে। আশা হয় যদি অরণ্য রেগে গিয়ে হলেও তাকে বকা দেওয়ার জন্য হলেও একবার তাকে ফোন করে অন্তত ওনার কণ্ঠটা তো একবার শুনতে পাবে। কিন্তু না, অরণ্য সত্যি এক কথায় মানুষ দেখছি। তিনি তাকে সত্যি আর মেনে নেবে না। অভিমানের পাল্লা কমে গিয়ে তীব্র আতঙ্কের পাল্লা ভারী হয়ে ওঠে। প্রিয় মানুষটাকে হারানোর ভয় আষ্টেপৃষ্টে জেঁকে ধরে শ্যামাকে। প্রতি রাত কাঁদতে কাঁদতে এক অতিষ্ঠ আতঙ্কের মধ্যে বাস করে। তার সহ্য করতে না পেরে 15তম রাতে শ্যামা অরণ্যকে নিজে থেকে কল দেয়। অপর প্রান্তে রিং হয়। দুরু দুরু বুকে অপেক্ষা করতে থাকে শ্যামা। তার মানুষটার সাথে অবশেষে একবার কথা হবে। কিন্তু অপর প্রান্ত থেকে ফোনটা কেউ রিসিভ করলো না। একবার, দুইবার, তিনবার, এমনকি চতুর্থবারও অপর প্রান্তে রিং হতে হতে যখন থেমে যায় তখন চরম হতাশা থেকে ধরে তাকে। কাঁদতে কাঁদতে নিজের কাছে মনে সব ক্ষোভ, সব অভিমান ঢেলে দেয়। ফোপাতে ফোপাতে বলে ওঠে, শয়তান, পিশাচ কোথাকার, তোর মনে দয়া মায়া বলতে কিছুই নেই। আমাকে তোর মায়ে বন্দি করে কোন পেতনির সাথে ফুর্তি করছিস? তুই যে আমার ফোন ধরার সময় হয় না তোর। তুই পাষাণ, তোর মধ্যে আসলে হৃদয় নামের জিনিস নেই। নয়তো তোকে ছাড়া আমি থাকতে পারছি না। তুই কেমনে থাকোস আমাকে ছাড়া? ঠিক আছে, থাক তুই আমাকে ছাড়া, আসতে হবে না আমার কাছে। আমি মরলেও আসিস না, আমি তো মরেই যাব। তুই শান্তিতে থাক তোর পেতনি, ডাইনি, পিশাচিনীগুলোর সাথে, আর আসবি না আমার কাছে। হাতের ফোনটা ছুঁড়ে ফেলে একপাশে, উঠে ড্রয়ার খুলে তার ঘুমের ওষুধের সবগুলো হাতে নেয়। এমনিতেই 15 দিন ধরে ঠিকমতো ঘুমায় না। আবেগের বসে শ্যামা সত্যি সত্যি উদ্যত হয় সবগুলো ওষুধ খেয়ে ফেলার। সাথে সাথে অরণ্য পেছন থেকে জড়িয়ে ধরে শ্যামাকে, হাত থেকে ফেলে দেয় ওষুধগুলো। তারপর চুলে মুখ ডুবিয়ে দিয়ে আটস্ফট স্বরে বলে ওঠে, এত জেদ, এত পাগলামি করো কেন বলো তো? তোমাকে আগে মানা করেছি না এমন পাগলামি না করতে? আর আমার জীবনে ফুর্তি করার জন্য পেতনি, ডাইনি, পিশাচিনী বলতে একজনই আছে, আমার বউ। সেটাও রাগ করে বাপের বাড়ি এসে পড়ে রয়েছে। তবুও শান্তি নেই আমার। প্রতিনিয়ত জ্বালিয়ে মারছে আমাকে। ঠিকমতো খাওয়া দাওয়া করে না, ঘুমায় না, নিয়ম করে পরপুরুষের সাথে হাসাহাসি করে। আবার দিন শেষে অপবাদ দেয় আমি ফুর্তি করে বেড়াচ্ছি। শেষের কথাগুলো বলার সময় অরণ্য সে গা জ্বালানো হাসির কম্পন অনুভব করে শ্যামা। থমকে যায় শ্যামা সেখানেই। হঠাৎ প্রিয় মানুষটির স্পর্শ পেয়ে, তার কাঙ্ক্ষিত পুরুষটির কণ্ঠ শুনে তার নাকে আসা বেশি অরণ্যের আতরের সুবাস। ব্যাস, এতটুকু যথেষ্ট তার বিক্ষিপ্ত মনকে শান্ত করার জন্য। শ্যামা আবেগবিষে চোখ বন্ধ করে গা এলিয়ে দেয় অরণ্যর বুকে। এতদিনের জমানো অভিমানগুলো অশ্রু হয়ে গড়িয়ে পড়তে থাকে চোখ থেকে। শ্যামা অভিমানী কণ্ঠে জিজ্ঞাসা করে, কেন এসেছেন এখন? আমি কেউ হই নাকি আপনার? আমি বেঁচে আছি নাকি মরে গেছি তাতে কি আসে যায় আপনার? 15টা দিন পার হয়ে গেল, একবার ফোন করেও জিজ্ঞাসা করলেন না কেমন আছি আমি। আমি ফোন করলাম, তাও ধরলেন না। আপনার শর্তগুলো আমার ভালোবাসার থেকে বড় হয়ে গেল যে আমাকে আপনি এভাবে শাস্তি দিলেন। বিশ্বাস করো শ্যামা, তুমি যতটা কষ্ট ছিলে তার থেকে 1000 গুণ বেশি কষ্ট হয়েছে আমার। আমার এই অস্বাভাবিক জীবনে তুমি ছাড়া আর কেই বা আছে? তোমার থেকে দূরে থাকাটা আমার কাছে কোনো শাস্তির চেয়ে কম কিছু নয়। তাহলে কেন দূর করেছেন আমাকে নিজের থেকে? আমি তো বলেছি আমি সব রূপে ভালোবাসবো আপনাকে। তাহলে আমাকে সব বলতে সমস্যা কি অরণ্য? অরণ্য ফুঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে শ্যামার কানের কাছে গিয়ে নাক ঘষতে ঘষতে বলে,
আমি এক্ষুনি তোমাকে সবকিছু বলতে চাইনি শ্যামা। সবকিছু তুমি অতটা সহজ ভাবছো, তার চেয়েও অনেক জটিল। এখন সব জানলে অনেক কষ্ট পেতে হবে তোমাকে। তবে যতদিন যাচ্ছে জটিলতা যেন আরোই বেড়ে চলেছে। এমনি কিছু কারণেই তোমাকে আমার থেকে দূরে রাখতে চেয়েছিলাম, কিন্তু তুমি সেটা হতে দিলে না। আমি আমার জীবনের সব সত্যি তোমাকে বলতে রাজি আছি শ্যামা, কিন্তু আমার ভয় হচ্ছে তুমি সব সহ্য করতে পারবে না। আপনার সত্যিটা যতই কঠিন হোক আমি ঠিক সামনে নিতে পারবো অরণ্য। অরণ্য এবার একটু তপ্ত নিঃশ্বাস ফেলে তা বলে তাকে, তাই যেন হয়। কাল রাত 12টায় আমি নিজে এসে তোমাকে নিয়ে যাব শ্যামা। কাল তুমি তোমার পরিবার থেকে বিদায় নিয়ে তোমাদের বাড়ির ছাদে অপেক্ষা করবে আমার জন্য। আমি এখন তোমার সব কিছু বোঝাতে পারবো না, শুধু এটুকু জেনে রাখো তোমার প্রাণ সংকট আছে। আমি আসার আগ পর্যন্ত নিজেকে রক্ষা করবে, কারোর সাথে বাইরে যাবে না, যতই প্রয়োজন হোক না কেন কাউকে বিশ্বাস করবে না। আমার মনে অনেকগুলো প্রশ্ন জন্ম নেয় অর্ণের এমন কথা শুনে, কিন্তু সে সেগুলো করলো না। অর্ণ যখন বলেছেন উনি বলবেন সব কিছু, তাহলে তার খানিকটা না হয় অপেক্ষাই করলো। শ্যামা চকিত ফিরে তাকায় অর্ণর দিকে। আজকে তার চোখে কেন কাপড় বাঁধা নেই, রুমে নীল রঙের ড্রিম লাইট জ্বলছে শুধু। অর্ণ লাইটের দিকে পিট করে থাকায় অন্ধকারে তার মুখটা বোঝা যাচ্ছে না। এই প্রথম মাথায় আসলো ব্যাপারটা তার। আজ অরণ্য আর তার মাঝে অরণ্য সৃষ্টি করা দেওয়ালটি নেই। ভাবনাটা মস্তিষ্কে বাড়ি খেতে হৃদস্পন্দন দ্রুত কমিতে হতে লাগলো। মন ও মস্তিষ্কের ভাবনা এই প্রথমবার সন্ধি হলো, দুটোই সায় দিল তার প্রিয় মানুষটিকে একবার দু চোখ ভরে দেখার সুপ্ত বাসনার প্রতি। আবছা অন্ধকারে অর্ণর কায়া পর্যবেক্ষণ করতে লাগলো শ্যামা। অর্ণ তার থেকে বেশ খানিকটা লম্বা, তা সে আগেই বুঝেছিল। যতবার তার সান্নিধ্য ছিল সে, যতবার তিনি তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে নিজের সাথে মিলিয়ে নিয়েছে, ততবার টের পেয়েছে তার শক্ত পুরুষালী গঠন, মনের এইটুকু প্রতিচ্ছবি আর তার সম্মোহনী কণ্ঠ, তার শরীরের সুবাস যথেষ্ট ছিল তার প্রাণ জোড়ানোর জন্য। কিন্তু আজ চোখের কোনো বন্ধনী ছাড়া এটুকুতে কেন যেন তার সন্তুষ্ট থাকতে চাইল না মন। তাকে একবার দু চোখ ভরে দেখার লোভ বারবার মাথা চেয়ে উঠতে লাগলো। এক দৃষ্টিতে মন্ত্রমুগ্ধর ন্যায় তাকিয়ে থাকতে থাকতে আনমনে তার হাতটা চলে যায় অরণ্যের গালের ওপর, যেন অনুভব করতে চাইছে তার মুখের আদল। অরণ্য তার মনের আকুতি বুঝতে পারলো যেন। ঠোঁট প্রসারিত করে মুচকি আসলো সে। অরণ্য তার গালের ওপর রাখা হাতের ওপর নিজের এক হাত রেখে অপর হাত দিয়ে শ্যামার কোমর জড়িয়ে ধরে তাকে কাছে টেনে নিল। তারপর নেশাক্ত কণ্ঠে শোধালো, কি দেখছো এভাবে শ্যামা? আপনাকে, ঘোর লাগা কণ্ঠে বলল শ্যামা। আজ কোনো দেওয়াল তুলবেন না আমাদের মাঝে? হুম। অরণ্য অসম্মতিসূচক মাথা নাড়ায়, তারপর বলে ওঠে সেই বাক্যটি যা শোনার অপেক্ষায় শ্যামা দিনরাত প্রহর গুনেছে। আজ থেকে কোনো দেওয়াল নয়, কোনো শর্ত নাই, কোনো কিছু লুকাবো না তোমার থেকে। বলতে বলতে ঘরের নেবানো লাইট জ্বলে ওঠে, আলোয় আলোকিত হয়ে ঘরের প্রতিটি কোণা। কিন্তু দুনিয়ার সকল আলো, সকল সৌন্দর্য যেন ব্যর্থ তার সামনে দাঁড়ানো এই সুদর্শন পুরুষটির সামনে। কালো প্যান্টের ওপর একটি হালকা নেভি ব্লু ঢিলেঢালা শার্ট পরে আছে অরণ্য। এমন ঢিলেঢালা পোশাকেও তার সুঠম দেহের গঠন একটু ম্লান করতে পারেনি। ফর্সা লোমেশ পুরুষালী হাতের শক্ত বেষ্টনী যেন নতুন করে আবেগের ঝড় তুলল তার মনে। শ্যামা এক দৃষ্টিতে মন্ত্রমুগ্ধর ন্যায় তাকিয়ে আছে অরণ্যর মুখের দিকে। ঘন কালো অগোছালো চুল যা তার মনে নিজের হাতে আরও খানিকটা অগোছালো করে দেওয়ার বাসনা জাগায়। ফর্সা মুখশ্রী, দাড়িবিহীন তীক্ষ্ণ চোয়াল, ঘন কালো বুড়োর নিচে কালো নেত্রপল্লব। তার চোখজোড়া যেন উপরে খানিকটা ছায়া ফেলেছে, কিন্তু তা তার প্রাণবন্ত দৃষ্টিতে গভীরতা যেন আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে। এই দৃষ্টি এ পর্যন্ত প্রতিনিয়ত অনুভব করেছে সে নিজের ওপরে। সরাসরি এই দৃষ্টির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, তার নির্লজ্জ লাগামহীন ভাবনাগুলো যেন পড়ে নিতে পারে সেই দৃষ্টির গভীরতা। কিন্তু অবাধ্য মন ফের তাকায় সেই সর্বনাশা চোখের দিকে। সাথে রয়েছে তার গোলাপি পাতলা ঠোঁট, সেই গা জ্বালানো হাসি যা আজ শুধু মুগ্ধ করতে পেরেছে তাকে। একদানে এভাবে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে অস্পষ্ট সুরে মুখ থেকে একটি শব্দ বেরিয়ে আসে, সুন্দর। অরণ্য চমকালো, ভীষণভাবে চমকালো। হৃদস্পন্দন তীব্র হতে লাগলো। লজ্জায় কানের লতে লালচে আবার ধারণ করে থাকে তার। এই জীবনে তার রূপের প্রশংসা সে বহুবার শুনেছে। বহু সুন্দর রমণী এমনি ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে তার প্রতি কামনা প্রকাশ করেছে। বিনিময়ে তার প্রতি একরাশ ঘৃণা আর বিদ্রুপ অন্য ছাড়া আর কিছু অনুভূতি সৃষ্টি করতে পারেনি তার মনে। কিন্তু এই মুহূর্তে তার সামনে দাঁড়িয়ে এই মেয়েটি আলাদা, সবার থেকে আলাদা। এখন এই মুহূর্তে তার সামনে যদি দুনিয়ার সবচেয়ে কদাকার মানুষটিও অরণ্য হিসেবে দেখতে পেত, তখনও সে এভাবে বলতো সুন্দর, কারণ সে তার রূপকে নয় অরণ্যকে ভালোবেসেছে। এই জন্য হয়তো এই মানুষটি তার একান্ত প্রিয় মানুষ, আর প্রিয় মানুষের প্রশংসা অন্তরে অনুভূতির ঝড় তুলবে
সেটা স্বাভাবিক নয় কি? অর্ণব তড়িৎ গতিতে বড়সড় হাতের তালু দিয়ে ঢেকে দেয় শ্যামার চোখ। আর চোখের শান্তিতে ভাটা পড়ায় বিচলিত হয় শ্যামা। অর্ণ ইতস্ত করে বলে, এভাবে তাকিয়ে থেকো না, আমার শ্বাস নিতে সমস্যা হয়। শ্যামা অবাধ্য হাতে সরিয়ে দেয় অরণ্যর হাত। তারপর দু হাতে গলা জড়িয়ে ধরে চোখে চোখ রেখে বলে, আমার এভাবে তাকিয়ে থাকার অভ্যাসটা করে নিন তাহলে, কারণ আমার মনে হয় না এক জন্মে আপনার দেখার স্বাদ মিটবে আমার। আমার কল্পনার থেকে অনেক বেশি সুন্দর আপনি অরণ্য। অরণ্য পূর্ণ দৃষ্টিতে তাকায় তার বাহুতে থাকা তার জীবনে দেখা সবচেয়ে সুন্দরী রমণীর দিকে, যাকে হারানোর ভয় তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে রেখেছে। জীবনে অনেক কিছু হারিয়েছে, এই মানুষটিকে হারালে পুরোপুরি শেষ হয়ে যাবে সে। তাকে হারানোর আশঙ্কা একবার মনে আসতেই শ্যামার ঘাড়ে চুলে হাত গলিয়ে কাছে টেনে নেয় তাকে অরণ্য। অধরে অধর মেলিয়ে গভীরভাবে চুম্বন করে, যেন সে এই বাঁধন একটু আলগা করলে হারিয়ে যাবে মেয়েটি। শ্যামা অতদিনের দূরত্বের পর তার প্রিয় মানুষটির কাছে পেয়ে কাছে টেনে নেয় তাকে। সেও কাটিয়ে দিতে চায় তাদের মাঝে সকল দূরত্ব। অরণ্যর ঘন কালো এলোমেলো চুল মুট করে ধরে সেও সাড়া দেয় অরণ্যর ভালোবাসার প্রতি। দীর্ঘ সময় পর অবশেষে চুম্বন ভাঙ্গ হয় তাদের। তারা দুজনেই হাঁপাচ্ছে। নিজেদের মাঝে দূরত্ব একটু বাড়তে দিল না দুজনের একজনও। চোখাচোখি হয়ে যায় দুজনের। লজ্জা রাঙা হয়ে ওঠে দুজনেই। একে অপরকে জড়িয়ে ধরে একে অপরের ঘাড়ে মুখ লুকায় দুজন। ঘ্রাণ নেয় একে অপরের শরীরে। ধাতস্থ হয় অনেকটা তাদের শান্ত মন। অরণ্য এই প্রথম ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, তোমাকে একান্ত নিজের করে পাওয়ার আকাঙ্ক্ষা দিন দিন সংবরণ করা কঠিন হয়ে পড়েছে শ্যামা। কিন্তু আমি তোমাকে অন্ধকারে রেখে আমাদের সম্পর্কটা সামনে আগাতে চাই না। তোমার আগে সবকিছু জানতে হবে। শ্যামা অর্ণর কথা ইঙ্গিত বুঝতে পেরে লজ্জায় মিয়ে যেতে চায় অর্ণর বুকে। অর্ণ তার বাহুবন্দি খানিকটা আলগা করে শ্যামাকে তার মুখোমুখি করে। শ্যামা তখনও মাথা নিচু করে রয়েছে। অর্ণর চোখের দিকে তাকাতে লজ্জা লাগছে। অর্ণ শ্যামার লজ্জামাখা মুখশ্রী দেখে স্মিত হাসল। শ্যামার গালের একপাশে নিজের একটা হাত রেখে কপালে কপাল ঠেকিয়ে বলে ওঠে, আমি আমার জীবনের অনেকগুলো ভুল করেছি, অনেকগুলো পাপ করেছি, ভুল মানুষকে বিশ্বাস করেছি, কাছের মানুষগুলোকে কষ্ট দিয়েছি। শ্যামা চকিত হয়ে চোখ তুলে তাকায় অরণ্যর চোখের দিকে। একরাশ সূক্ষ্ম বেদনা যেন তার চোখ মুখে ফুটে উঠেছে। মনটা কেমন যেন করে উঠল শ্যামার তার সেই ব্যথাউতর চাহনি দেখে। অরণ্য তার পরের কথা বলল তখন, কিন্তু তোমাকে ভালোবাসাটা আমার জীবনে করা সবচেয়ে সুন্দর, সবচেয়ে পবিত্র ভুল ছিল। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি শ্যামা। অবাক নয়নে চেখে থাকে শ্যামা অর্ণর পানে। এই প্রথম তিনি মুখ ফুটে তার ভালোবাসার কথা বলেছেন, কিন্তু এভাবে বলছেন কেন তিনি? তাদের ভালোবাসা ভুল হতে যাবে কেন? অরণ্য হয়তো বুঝতে পারলো তার প্রশ্নবোধক চাহনি, তাই হয়তো সে বলে উঠল, আজ কোনো প্রশ্ন করো না। ঠিক আছে, করবো না প্রশ্ন, কোনো প্রশ্ন করব না। শুধু একদিন প্রমাণ করে দিব শ্যামা আর অরণ্যের ভালোবাসা কোনো ভুল ছিল না। মনে মনে প্রতিজ্ঞা করে শ্যামা। অরণ্য থেকে দূরে সরে দাঁড়ায় শ্যামা। অরণ্য কিছু বলার আগে সে বলে ওঠে, এখন চুপটি করে বসুন, আমি খাবার গরম করে আনছি। নিশ্চয়ই এখনো খাওয়া হয়নি আপনার? বলেই অরণ্যের জবাবের অপেক্ষা না করেই বেরিয়ে আসে রুম থেকে। পিছনের দরজাটা বন্ধ করতেই চোখে অবাধ্য অশ্রুগুলো গড়িয়ে পড়ে। অরণ্য ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে তার যাওয়ার পানে। কিছুক্ষণ পর শ্যামা যখন ফিরে আসে তখন দুজনেই স্বাভাবিক। একটু আগের বিষয়টা নিয়ে কেউ আর কোনো কথা বলেনি। শ্যামা আজকে নিজে হাতে ভাত মেখে খাইয়ে দিয়েছে অরণ্যকে। তৃপ্তি ভরে দেখেছে তাকে চোখের সামনে খেতে। খাওয়া শেষে নিজের ওড়না দিয়ে মুখটা মুছে দিয়েছে। তারপর কপালে, গালে, চোখে অজস্র ছোট ছোট চুমু খেয়ে বলেছে, আমিও আমার অরণ্যকে অনেক ভালোবাসি। তা শুনে অরণ্য পুলকিত হৃদয়ে তাকে কাছে টেনে নিয়েছে। লাইট বন্ধ করে শ্যামাকে বুকে নিয়ে শুয়ে চুলে বিলি কাটতে কাটতে অরণ্য শেষবার সাবধান করে দেয় শ্যামাকে, কালকের দিনটা সাবধানে থেকো, বাড়ির চৌহদ্দি পার করো না আমি আসার আগে। শ্যামা মৃদু মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তারপর তলিয়ে যায় গভীর ঘুমে। আজকে অনেকদিন পর শান্তিতে ঘুমাবে সে। সকালবেলা একটু দেরি করে ঘুম ভাঙে শ্যামার। উঠে খাট থেকে নামতে গিয়ে পায়ে নুপুরের শব্দ পেয়ে চমকে ওঠে সে। পায়ের দিকে তাকিয়ে দেখে অর্ণর দেওয়া সেই নুপুর জোড়া, যেগুলো সে রাগের মাথায় ছুঁড়ে ফেলে এসেছিল। উনি তাহলে সে ঘুমানোর পর এগুলো পরিয়ে দিয়েছেন? ভাবতে ভাবতে অরণ্য তাকে নুপুর পরিয়ে দিয়েছে এমন কল্পনা ভেসে ওঠে তার চোখের সামনে। লজ্জা রাঙা হয়ে ওঠে গাল। সে মাথা ঝাঁকিয়ে নিজের মাথায় আলতোটা চাটি মেরে নিজের হুঁশ ফেরায়। এই লোক তাকে এক রাতেই ওনাকে বারবার দেখার লোভ লাগিয়ে দিয়েছেন। যখন তখন এখন ওনার চেহারাটা মনে ভাসবে সারাদিন। অন্য কথা ভাবতে ভাবতে বিছানা ছেড়ে উঠে গোসল সেরে নেয় শ্যামা। পরে নাস্তা খেতে খেতে মাকে যখন জানালো সে ফিরে যেতে চায়, তখন মা আশ্চর্যজনকভাবে কোনো দ্বিমত করেনি। শ্যামার মা মেয়েকে নিয়ে খুব চিন্তিত ছিল।
এই কয়েকদিনে মেয়ে কেমন শুকিয়ে গেছে, না ঠিকমতো খায় না কথা বলে, সবকিছু থেকে নিজেকে কুটিয়ে নিয়েছে, ঘরবন্দি করে ফেলেছে নিজেকে। সাম্প্রতিক ঘটনাগুলো মেয়ের মনের উপর অনেক প্রভাব ফেলেছে হয়তো। রৌনককে নিয়ে এত ব্যস্ত সময় কাটে তার, যে সে দুদণ্ড বসে মেয়ের সাথে সুখ দুঃখের কথা বলতে পারেনি। তার চেয়ে ভালো ফিরেই যাক। এখান থেকে দূরে গেলে কাজকর্ম ব্যস্ত থাকলে এখানে যাবতীয় চিন্তাগুলো ভুলে থাকতে পারবে। তাই সে নিশ্চিত মনেই শ্যামাকে ফিরে যাওয়ার প্রতি সম্মতি প্রকাশ করে। মাকে এত সহজে ম্যানেজ করতে পেরে শ্যামা স্বস্তির নিঃশ্বাস ফেলে। বাবা তার ওঠার আগেই সৌরভের সাথে বেরিয়ে গেছেন। আজ উকিলের সাথে সাক্ষাৎ আছে তাদের। বাবাকে না হয় মা বলে দিবে পরে। শ্যামা মনের সুখে নিজের রুমে এসে গোছগাছ করতে থাকে। আসার সময় রাগের মাথায় এক কাপড়ে চলে এসেছিল, তাই বেশি কিছু গোছানোর নেই তার। অরণ্যর মায়ের হাতের বালাগুলো যে বক্সে তুলে রেখেছিল সেগুলো ব্যাগে রেখে দেয় মনে করে। ব্যাস, সব গুছানো শেষ। এবার শুধু সন্ধ্যা হওয়ার অপেক্ষা। মাকে বলেছি সন্ধ্যায় বের হবে। বিকেলে শুকনো কাপড়গুলো নামানোর পর কেউ সচরাচর ছাদে যায় না। সন্ধ্যার পর সবার থেকে লুকিয়ে সেখানে অপেক্ষা করতে করতে কোনো অসুবিধা হবে না শ্যামার। সব এক পর্যায়ে ঠিকই ছিল। অরণ্যর সাবধান মানে উপেক্ষা করে ঘরের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন বোধ হয়নি তার। অন্তত সকাল পর্যন্ত হয়নি, কারণ দুপুর গড়াতে গড়াতে শান্তিপূর্ণ পরিবেশটা হঠাৎই এলোমেলো হতে লাগলো। শ্যামা তার রুমে বসে আপন মনে অরণ্যর চিন্তাচরণ করছিল। তখন হঠাৎ তার মা হন্তদন্ত হয়ে রুমে এসে বলে, শ্যামা জলদি চল। শ্যামা চমকে ওঠে, তার মায়ের দিকে তাকালো। মাকে অনেক ভীত দেখাচ্ছে, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। কয়েক মুহূর্তের ব্যবধানে যেন তার বয়স কয়েক বছর বেড়ে গিয়েছে। মায়ের এমন অবস্থা দেখে বিচলিত হয়ে জিজ্ঞাসা করে শ্যামা, কি হয়েছে মা, এমন দেখাচ্ছ কেন তোমাকে? রৌনক, রৌনককে হাসপাতালে যেতে হবে, মা কাঁপা কাঁপা কণ্ঠে বলে। শ্যামা তড়িৎ গতিতে ছুটে যায় মায়ের রুমে। রৌনক তার দাইমার কোলে রয়েছে, এক নাগাড়ে কেঁদেই চলেছে বাচ্চাটা। মাও তার পিছু পিছু ফিরে এসে বলে, বাচ্চাটা রাত থেকে গায়ে একটু গরম ছিল, কিন্তু একটু আগে ঘুম থেকে ওঠার পর থেকে কোনো মতে খাচ্ছে না, গা জ্বরে পুড়ে যাচ্ছে। বাচ্চাটা এক নাগাড়ে কেঁদেই চলেছে, নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে তার। কিছু কর মা, জলদি হাসপাতাল যেতে হবে। শ্যামা বাচ্চাটার গায়ে হাত দিয়ে দেখলো আসলেই জ্বরে গা পড়ে যাচ্ছে বাচ্চাটার। সে মাকে চিন্তিত গলায় বলল, ওর কিছু জামা কাপড় আর রিপোর্টগুলো গুছিয়ে নাও, আমি গাড়ি ডেকে আনছি। হঠাৎ সৃষ্টি প্রতিকূল পরিস্থিতিতে শ্যামা পুরোপুরি ভুলে যায় অর্ণর দেওয়ার সাবধান বাণী। অবশ্য মনে থাকলেও তার সামনে তার নিয়তি আর তার কোনো পথ খোলা রাখেনি। বাবা ঘরে নেই, হেনা অনেকদিন বাজে আজই কলেজে গিয়েছে। মাকে সে এত অসুস্থ বাচ্চা নিয়ে একা যেতে বলতে পারে না, যেতে তো হবেই তাকে। রৌনককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ডাক্তার অনেকক্ষণ পর্যবেক্ষণ করে আশ্বস্ত করেন তাদের বেশি সিরিয়াস কিছু না। ঠিক সময় হাসপাতালে আনা হয়েছে, দুদিন অবজারভেশনে রাখলে সুস্থ হয়ে যাবে। মার জান আটকে ছিল গলার কাছে। ডাক্তারের কথা শুনে যেন তার প্রাণ ফিরে আসে। শ্যামা স্বস্তির নিঃশ্বাস ফেলে। বিকেল গড়াতেই বাবাকে নিয়ে সৌরভ হাজির হয় হাসপাতালে। শ্যামা বাবাকে ফোন করে আশ্বস্ত করেছিল যে অবস্থা সিরিয়াস না, শুধু 2 দিন হাসপাতালে রাখতে হবে। তবু বাবাকে অনেক চিন্তিত দেখালো। অবশ্য কারণ বাচ্চাটা বাবার চোখের মণি, মায়ের থেকেও বেশি বাবা ওকে ভালোবাসে, তাই প্রিয় নাতির কোনো কষ্ট উনি সহ্য করতে পারছেন না। শ্যামা তাকে আশ্বস্ত করার ভঙ্গিতে বলে, বাবা চিন্তা করো না তো, ছোট্ট বাবুদের জ্বর ঠান্ডা প্রায় লেগেই থাকে, পরের বার থেকে ঠান্ডা বাতাস লাগাতে দিও না। বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আজ তুই ছিলি বলে মা, নয়তো তোর মা একা একা কীভাবে বাচ্চাটাকে হাসপাতাল আনতো। মাও বলে ওঠে, ঠিক বলেছ, আজ আরও ওর ফিরে যাওয়ার কথা। ও চলে যাওয়ার পর এমন কিছু ঘটলে আমি কি করতাম ভাবলে গা শিউরে উঠছে। বিপদ আসলে আমি দিশেহারা হয়ে পড়ি, কি করা উচিত বুঝতে পারি না। আজ আরও ওর ফিরে যাওয়ার কথা। মায়ের বলা কথাটি কর্ণঘুরে যেতেই অবশেষে সম্মতি ফিরে শ্যামার। আজ অরণ্যর তাকে নিতে আসার কথা, আর সে বারবার করে সাবধান করে দিয়েছিল যা কিছু হয়ে যাক বাড়ির চৌহদ্দি পার না করতে। সাথে সাথে একটা অজানা আতঙ্কের সঞ্চার হয় তার মনে। তার মস্তিষ্কে তখন একটি কথাই আসে, তাকে ফিরে যেতে হবে বাড়িতে যত দ্রুত সম্ভব। তাই সে তৎক্ষণাৎ বলে উঠল, মা এখানে যেহেতু সব ঠিক আছে, বাবাও এসে গেছে, তাহলে আমি ফিরে যাই কেমন? আমার আজ সন্ধ্যায় বেরোতে হবে, তোমাকে তো বলেছিলাম। আমি হেনাকে মেসেজ করে বলেছি সব, একটু পরে সেও চলে আসবে। বাবা ভুরু কুচকে বললেন, বেরোতে হবে মানে তুই চলে যাচ্ছিস? মাই বাবার জন্য জবাব দেয়, হ্যাঁ, আজ ওর ফিরে যাওয়ার কথা, সকালে বলেছিল। তখন তুমি ছিলে না তাই জানো না। যেতে দাও ওকে, কাজকর্মে থাকলে মন মেজাজ ব্যস্ত থাকবে, এদিকটা আমরা সামলে নেব। বাবা আর কিছু বলল না, মাথা নাড়িয়ে সায় দিলেন। সৌরভ নীরবে একপাশে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল এতক্ষণ। শ্যামা চলে যাবে শুনে ভুরু কুচকে ওঠে তার। এই মেয়েটাকে গত 15 দিন যাবৎ বশ করার চেষ্টা করে চলেছে সে, কিন্তু মেয়েটা একদমই ধরা দিচ্ছে না তার কাছে।
ভেবেছিল আগের মতো তাদের কথাবার্তা শুরু হলে তার প্রতি শ্যামার আগের অনুভূতিগুলো জেগে উঠবে, কিন্তু মেয়েটা তার সাথে সৌজন্যতার খাতিরে যতটুকুটো না বললেই নয়, তার চেয়ে বেশি কথাও বলে না। ব্যাপারটা তার টুসুতে দারুণভাবে আঘাত করে। সৌরভ চৌধুরী কখনো কোনো মেয়ের পিছনে এত কাঠখড় পোড়াতে হয়নি। মেয়েরা তার সুদর্শন চেহারা আর ব্যাকগ্রাউন্ড দেখে তার পিছনে ঘুরঘুর করে। সে মেয়েদের সাথে একটু হেসে কথা বললেই তাদের বিছানা অবধি নিতে বেশি চেষ্টাও করতে হয় না তাকে। কিন্তু এই মেয়ে তার এত কিসের দামাক? সে রীতিমতো তার পরিবারের জন্য খাটছে দিনরাত, তবুও মেয়েটার গায়ে পড়ে একবার কথাও বলতে আসে না, দূরত্ব বজায় রেখে চলে। সে নিজ থেকে ফোন করে কথা বলতে চাইলে দায়সারা জবাব দিয়ে ফোন রেখে দেয়। সবচেয়ে যে বিষয়টি তাকে প্রভাবিত করে তা হলো এই মেয়েটা একসময় তাকে পাগলের মতো ভালোবাসতো। তার কারণে অপমানিত হওয়ার পর ভার্সিটিতে আসা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। এখন সেই মেয়েটাই তাকে পাত্তা দিচ্ছে না। বিষয়টা রীতিমতো তাকে চ্যালেঞ্জ করার মতো মনে হয় তার। মেয়েটার চোখ মুখে ফুটে ওঠা তার প্রতি অনীহা, তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা, যেন বারবার তাকে বিদ্রুপ করে বলে, আমাকে তুই কখনো পাবি না। আজ মেয়েটা একেবারে তার নাগালের বাইরে চলে যাবে শুনে মাথায় রক্ত উঠে যায় তার। আজ সে শেষ দেখে ছাড়বে। শ্যামা তার ব্যাগ নিয়ে যেতে উদ্যত হলেই সে সবাই শুনতে পায় মতো ঘোষণা করে, আমি তাহলে শ্যামাকে পৌঁছে দিয়ে আসি, আমি তো এমনিতেই ওইদিকে যাব। শ্যামা থমকে গিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকায় সৌরভের দিকে। লোকটি তার দিকেই তাকিয়ে আছে এক দৃষ্টিতে। মুখে লেগে আছে তার সেই অমায়িক হাসি, যা দেখে একসময় তাকে ভালোবেসে ফেলেছিল শ্যামা। কিন্তু এখন লোকটাকে এভাবে দেখলে কেমন জানি লাগে, তার গা শিরশির করে ওঠে। লোকটি তার দিকে তাকালে লোকটির গায়ে পড়ার সখ্যতা করার চেষ্টা তার মোটেও পছন্দ নয়। আবার কিছু বলতেও পারে না, কারণ লোকটা দুঃসময় তাদের পরিবার একটু সাহায্য করছে। বাবা লোকটিকে অনেক স্নেহ করতে শুরু করেছেন। সে ইতস্ততভাবে মানা করতে যাচ্ছিল, তখন বাবার গলা ভেসে আসে কানে, হ্যাঁ বাবা, তুমি ওকে সাথে করে নিয়ে যাও, তোমার সাথে গেলে আমিও নিশ্চিন্ত থাকবো। সৌরভ মুচকি এসে শ্যামার ওপর থেকে দৃষ্টি না সরেই জবাব দেয়, চিন্তা করবেন না আঙ্কেল, আমি শ্যামার অনেক ভালো করে খেয়াল রাখবো, আপনি নিশ্চিন্ত থাকুন। ব্যাস, তার আর কিছু বলার সুযোগ থাকে না এরপর। মুখের ওপর মানা করলে খারাপ দেখাবে, কোনো প্রত্যক্ষ কারণও নেই মানা করার। সৌরভ তার সাথে কখনো খারাপ কিছু করেনি বা এমন কোনো ইঙ্গিত দিয়ে কথা বলেনি। শুধু মনে খচখচানির জন্য তার মানুষের তাদের পরিবারের শুভাকাঙ্ক্ষীকে অপমান করতে পারে না। শ্যামা স্মিথ হাসার চেষ্টা করে সায় দেয় সৌরভের প্রতি। তাই তখনও বাড়ি খাচ্ছে একটা কথা, কাউকে বিশ্বাস করো না। সে একবার চোখ বন্ধ করে অরণ্যর চেহারাটা ভাবার চেষ্টা করে, নিজেকে ধাতস্থ করার প্রয়াস করলো। মনটা অজানা ভয়ে কুঁকড়ে আছে। সে যত দ্রুত সম্ভব বাড়ি পৌঁছতে চায়। মাঝে আর 1 ঘন্টা মাত্র। 12টা বাজতে সে তার প্রিয় মানুষটির বুকে থাকবে, তার সবচেয়ে শান্তির স্থান, যেখানে কোনো বিপদ তাকে ছুঁতেও পারবে না। এসব ভাবতে ভাবতেই শ্যামা দ্রুত কদমে বেরিয়ে পড়ে বাইরের উদ্দেশ্যে। সৌরভ তার পিছু পিছু আস্তে ধীরে আসছে। শ্যামার গমনরত পিঠের দিকে তাকাতে তাকাতে তার মুখ থেকে সে অমায়িক মেকি হাসি পুরোপুরি মুছে যায়। সে তার ফোন বের করে কাউকে একটা মেসেজ পাঠিয়ে ফোনটা রেখে দিয়ে হাঁটতে থাকে শ্যামার পিছু পিছু। ঠোঁটে কুটিল হাসি ফুটে ওঠে তার। মনে মনে বলে ওঠে সে, শ্যামা পাখি, আজ হয় তুমি নিজে ধরা দিবে, নয়তো শিকারি হাতে শিকার হবে। দুই ক্ষেত্রেই তোমাকে আজ আমার হতেই হবে। সৌরভের বাইক হঠাৎ পথ পরিবর্তন করায় শ্যামা বিচলিত কণ্ঠে বলে, আপনি ওইদিকে কেন যাচ্ছেন? আমাদের গলির পথ তো অন্যদিকে। সৌরভ বাইকের গতি আগের থেকে বাড়িয়ে দিতে দিতে বলে, 5 মিনিট লাগবে শ্যামা, আমার ফ্রেন্ডের বাড়িতে কিছু জরুরি কাগজপত্র ফেলে এসেছি, এগুলো আমার একটু পরে দরকার পড়বে, বেশি সময় নিব না। এই যাব, কাগজ নিব, তারপর তোমাদের বাসায় পৌঁছে দেব। তার দরকার নেই, আপনি আমাকে এখানে নামিয়ে দিন, এখান থেকে বেশি দূরে নয়, আমি হেঁটে অথবা রিক্সা নিয়ে চলে যাব। শ্যামা, তোমাকে মাঝ রাস্তায় নামিয়ে দিলে আঙ্কেলকে আমি মুখ দেখাতে পারবো না। ব্যাস চলে এসেছি আর একটু। শ্যামা স্তর্ত কণ্ঠে বলে ওঠে, প্লিজ বাইক থামান, বাবা কিছু বলবে না, আমার দ্রুত বাড়ি পৌঁছানো লাগবে, আপনি এখানে না থামালে আমি লাফ দেবো কিন্তু। সৌরভ তার বাইকের স্পিড আরও বাড়িয়ে দিয়ে বলে, আরে কি করছো, পাগল হলে নাকি? দেখো আমরা চলে এসেছি, আর বাঘটা ঘুরলেই পৌঁছে যাব। হঠাৎ বাইকের স্পিড বেড়ে যাওয়ায় শ্যামা চোখ মুখ খিচে ছিট একটা ধরে। কোনো জবাব দেওয়ার জন্য ধাতস্থ হওয়ার আগেই বাইক কষে ব্রেক করে থেমে যায়। চোখ পিটপিট করে দৃষ্টি সরে আসতেই সে তার আশেপাশে পরিবেশ লক্ষ্য করে। দোতলা একটা বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে তারা। গলির এই বাকি কোনো দোকানপাট নেই, শুধু এই দোতলা বাড়িটা রয়েছে। এমন জনমানবহীন গলি দেখে শ্যামা তড়িঘড়ি করে বাইক থেকে নেমে যায়। সৌরভ নামার আগে সে বলে ওঠে, ধন্যবাদ ভাইয়া, এখান থেকে আমি একাই চলে যাব। বলে সে চলে যেতে ধরে, তখনই একটি মেয়েলি কণ্ঠ তাকে ডাক দেয়, আরে শ্যামা না, কতদিন পরে দেখলাম। হঠাৎ কারো কণ্ঠে তার নাম শুনে ফিরে তাকায় শ্যামা। মেয়েটা বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসছে হয়তো, বাইরের আওয়াজ শুনে। দীপ্তি আপুকে চিনতে বেশি কষ্ট হয়নি তার, তিনিও সৌরভ ভাইয়ের ব্যাচমেট ছিলেন, সুপ্তি আপুর বেস্ট ফ্রেন্ড।
সুপ্তি আপু তাকে অপমান করার দিন তিনিও তার সাথে এসেছিলেন। শ্যামা জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে বলে, কেমন আছো আপু? আমি ভালো আছি, কিন্তু তোমাকে তো চেনাই যাচ্ছে না দেখি। তুমিও সৌরভের সাথে আসবে জানতাম না আমি। শ্যামা তার থেকে দু কদম দূরে দাঁড়ানো সৌরভের দিকে তাকালো, যে চোখ মুখ গম্ভীর করে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছে। না, উনি শুধু আমাকে লিফট দিচ্ছেন। আপনারা আপনাদের কাজ করুন, আমি চলে যাচ্ছি। কিন্তু চলে যেতে নিলে রিপ্তি তার হাতটা খপ করে ধরে ফেলে। তা কী করে হয়? এতদিন পর দেখা হলো, বাসায় এসো, চা খেতে খেতে গল্প করা যাবে। শ্যামা হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে ওঠে, না আমার তাড়া আছে, আমাকে যেতে দিন। শ্যামা হাত ছাড়ানোর জন্য মোচড়ামুচি করতে থাকে, কিন্তু রিপ্তি মেয়েটা তখনও তাকে শক্ত করে ধরে রেখে কথা বলছে। সৌরভ সবটা পাশ থেকে দেখে যাচ্ছিল, রাগে গা জ্বলে যাচ্ছে তার। সারা রাস্তা জুড়ে মেয়েটা চলে যাব করছে। ওকে কি চলে যাওয়ার জন্য এনেছে নাকি? কে এবার কোনো ভনিতা না করেই তার পুরুষালী হাত দিয়ে শ্যামার চুলের মুঠি চেপে ধরে গেটের ভিতরে ঢুকিয়ে হিড়হিড় করে টেনে নিয়ে যায় ঘরের ভেতরে। ঘটনাটি আকস্মিক ঘটে যাওয়ায় টাল সামলাতে পারল না শ্যামা। কিছু বোঝে ওঠার আগে সৌরভ তাকে ঘরের ভেতর টেনে নিয়ে গিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে। হাঁটুতে আর হাতের কোণেতে বেশ চোট পায় শ্যামা। ব্যথায় কুকিয়ে ওঠে সে, কিন্তু শরীরের ব্যথা ফিকে হয়ে যায় মনের আতঙ্কর কাছে। শ্যামা বুঝতে পারে এবার অরণ্য ঠিকই বলেছিল, বিপদ হবে বাইরে, আর সে নিজে এসে ধরা দিয়েছে সেই বিপদের কাছে। বাইরে এখনো দিনের আলো, সূর্যটাও ডুবেনি। অরণ্য তাকে বাঁচাতে আসবে না এই মুহূর্তে। শ্যামা চিৎকার করে সাহায্য যেতে নিলে সৌরভ তার চুলের মুঠি ধরে ঠাস করে গালে একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, চুপ, একদম চুপ। অনেক শুনেছি তোর প্যান প্যান, আর একটা শব্দ করলে তোর সাথে তোর পরিবার সহ কেটে ফেলবো দিব, ন্যাকার গোষ্ঠী সবগুলো। শ্যামা শরীরের ব্যথায় আর চাপা আতঙ্কে স্তব্ধ হয়ে যায়। ফুপিয়ে কাঁদতে থাকে সে, এটা ভেবে যে আজ তার সাথে কি কি হতে চলেছে। দীপ্তিও তাদের পিছু পিছু এসে দাঁড়িয়েছে। সে বিরক্তময় কণ্ঠে বলে, আহ সৌরভ, তোর ধৈর্য তো কম কেন? আমি কথা বলছিলাম তো নাকি? শুধু শুধু মেয়েটাকে ভয় পেয়ে দিলি। সৌরভ রাগী কণ্ঠে জবাব দেয়, আরে দেখছিলি তো কেমন যাওয়ার গো ধরেছিল। এসব মেয়েদের এসব ভাষাতেই বশ করতে হয়। আরে থাম তো, তোর মাথা আগে ঠান্ডা কর, আমি বোঝাচ্ছি ওকে। সৌরভ ফসকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ওকে ভালো করে বুঝিয়ে দিস তাহলে আমি কে, আর কি কি করতে পারি। যা রুমে নিয়ে যা ওকে। তৃপ্তি মেয়েটা এসে শ্যামাকে ফ্লোর থেকে টেনে তুলে। ভয়ে থরথর করে কাঁপছে সে, ভালো করে হাঁটতেও পারছে না হাঁটুতে চোট পাওয়ার কারণে। শ্যামা চোখের কোণা দিয়ে একবার সৌরভের দিকে তাকায়। লোকটা এখানে তার দিকে তাকিয়ে আছে। তাকে মোটো এই মুহূর্তে সেই সৌরভের মতো দেখাচ্ছে না যাকে সে চিনত। এই লোকটা কি সবসময় এত ভয়ঙ্কর ছিল? তৃপ্তি মেয়েটা এক প্রকার টেনে হিসেবে শ্যামাকে পাশে একটি রুমে নিয়ে গিয়ে খাটে বসিয়ে দেয়। তারপর শ্যামার গালে হাত দিয়ে মুখ দিয়ে এক প্রকার চুকচুক শব্দ করে বলে, আহারে, চেহারাটাই নষ্ট করে দিল, পুরো 5 আঙ্গুলের ছাপ বেশি উঠেছে। এই ছেলের রাগ উঠলে মাথা ঠিক থাকে না, শুধু শুধু কেন রাগিয়ে দিলে ওকে? শ্যামা রিপ্তির কোনো কথাই কানে ঢুকলো না। সে তার হাত ধরে মিনতি করে বললে, প্লিজ আপু, আমাকে দয়া করে যেতে দিন, আমার কোনো ক্ষতি করবেন না, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। রিপ্তির শ্যামার আকুতি শুনে একটু গলল না। সে ভাবলেশীন গলায় বলে ওঠে, দেখো শ্যামা, সৌরভের তোমাকে পছন্দ হয়েছে। ও তোমার কাছে যা চাইছে তা ভালোই ভালো দিয়ে দিলে তোমারই লাভ। এই আমাকেই দেখো, ভার্সিটিতে ওঠার পর মাস চলার টাকা থাকতো না আগে, এখন এত বড় একটা বাড়িতে ফ্রিতে থাকছি। শুধু মাঝে মাঝে বড় মাপের কোনো মানুষ আনলে তাকে খুশি করে দিতে হয়, ওরা কোনো মেয়ে তুলে আনলে জায়গা দিতে হয়, তার বদলে তারা আমাকে অনেক টনের টাকা পুরস্কার দেয়। আমার আর কোনো কাজ করা লাগে না। আমাদের মেয়েদের বিধাতা এত সৌন্দর্য দিয়েছে এমনি এমনি নাকি? এটাকে সঠিক দিকে ব্যবহার করতে জানলে লাইফটাই সেট হয়ে যাবে। আর এর মধ্যে মোটেও খারাপ কিছু নেই। শুধু আমি না, তোমার আমার চেনা পরিচিত অনেক মেয়েরাই আসে এখানে, নিজ থেকে স্বেচ্ছায় বিলিয়ে দেয়। তারাও নিজের ভালো বুঝেছে তাই আসে। তুমি বুঝে নাও এবার তোমার কিসে ভালো। সৌরভকে খুশি করতে পারলে তোমার লাইফটাও সেট করে দেব, কিন্তু ওর কথা অমান্য করলে কিন্তু কষ্ট পেতে হবে। শ্যামা যেন আকাশ থেকে পড়লো মেয়েটার এসব কথা শুনে। একে দেখে তো কখনো মনে হয়নি সে এই ধাঁচের মেয়ে। ঘৃণায় চোখ মুখ কুঁচকে যায় শ্যামার। আপনি না সুপ্তি আপুর বেস্ট ফ্রেন্ড ছিলেন, আপনি তারই বয়ফ্রেন্ডের সাথে এসব? কথাটা আর সম্পূর্ণ করলো না সে। দীপ্তি যেন কিছু মনে পড়ার ভঙ্গিতে বলে ওঠে, সুপ্তি, ভালো উদাহরণ মনে করেছিস তোকে বোঝানোর জন্য। দেখ, একবার আমাকে দেখবি, আরেকবার সুপ্তির পরিণতির কথা ভাববি। আমি সৌরভের কথা মতো চলেছিলাম, তাই এখন আমার ইচ্ছে মতো আরামের জীবন কাটাচ্ছি। আর সুপ্তি অবাধ্য হয়েছিল, তাই তার লাশ রাস্তার পাশে পাওয়া গেছিল। কেউ কিচ্ছু করতে পারেনি সৌরভের। ওর অনেক বড় বড় মানুষের সাথে পরিচিতি আছে। এখন বাকিটা তোর উপরে, তুই কি চাস? বলে দীপ্তি উঠে যায় সেখান থেকে।
শ্যামা তার হাত ধরে আবার মিনতি করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু মেয়েটা তার কথা একবার কর্ণপাত না করে দরজার বাইরে থেকে বন্ধ করে চলে যায়। শ্যামা পেছন থেকে দরজা ধাক্কাতে ধাক্কাতে একসময় ক্লান্ত হয়ে যায়, কিন্তু কেউ ফিরে আসে না দরজা খুলতে। শ্যামা সুপ্তি অপুর পরিণতির কথা চিন্তা করে ভয়ে সিটিয়ে যায়। তাহলে সুপ্তি অপুর মৃত্যুর জন্য আসলেই তার কাছের মানুষগুলো দায়ী? এরা নিজের কাছের মানুষের এই অবস্থা করেছিল, তাকে কি অবস্থা করবে তাহলে? শ্যামা রুমটিকে ভালো করে লক্ষ্য করলো। এই রুমের সাথে লাগোয়া কোনো জানলা নেই, শুধু একটা খাট, একটা সোফা আর একটা টি টেবিল রয়েছে। যেন বিশেষভাবে এসব কাজের জন্য রুমটি তৈরি করা হয়েছে। তার ব্যাগটা হাতাহাতের মাঝে বাইরে পড়ে গেছে, কাউকে ফোন করে বলার সুযোগও নেই। এবার কোনো পথ খুঁজে না পেয়ে হতাশ হয়ে বসে পড়ে শ্যামা। হতাশা তাকে আষ্টে পিষ্টে জেঁকে ধরে যেন। সে ভয় কমাতে চোখ বন্ধ করে অরণ্যর চেহারাটা একবার মনে করতে চাইল। তখন অরণ্যর বলা কথাগুলো মনে পড়ে যায় তার। আমি আসার আগ পর্যন্ত নিজেকে রক্ষা করবে। অশান্ত মন অনেকটা শান্ত হয়ে যায়। হ্যাঁ, অরণ্য তাকে নিতে আসবে, তাকে ততক্ষণ নিজেকে রক্ষা করতে হবে শুধু। শ্যামা ভয়ার্ত চোখে রুমে আবার চোখ বুলায়। আত্মরক্ষার জন্য কিছু দরকার তার। এই রুমটাতে খাট, সোফা আর টি টেবিল ছাড়া কিছুই নেই। টেবিলের উপর একটা প্লাস্টিকের জগ আর একটা কাচের গ্লাস। শ্যামা গ্লাসটা তুলে নেয়। একমাত্র এটাই সে আত্মরক্ষার জন্য ব্যবহার করতে পারবে। শ্যামা গ্লাসে যতটা কম শব্দ করে পারা যায় ভেঙে একটা বড়সড় কাচের টুকরো নিয়ে বালিশের নিচে রেখে দেয়। বাকি টুকরোগুলো লুকিয়ে ফেলে, তারপর খাটের উপর বসে অপেক্ষা করতে থাকে। শ্যামা এখন আগের থেকে অনেকটা শান্ত হয়েছে। একটা সুযোগের অপেক্ষা শুধু। এরপর কতটা সময় কেটে গিয়েছে জানে না শ্যামা। অনুমানিক 1 ঘন্টা পর দরজা খুলে যায় আর সৌরভ ঘরে প্রবেশ করে। নাকে ভেসে আসে মদের গন্ধ। গা গুলি ওঠে শ্যামার সেই গন্ধে। এদিকে সৌরভ শ্যামাকে আন্তদৃষ্টিতে অপেক্ষা করতে দেখে বেশ খুশি হয়ে যায়। সে হেসে দরজা বন্ধ করতে করতে বলে, বাহ, রিপ্তের বোঝানো তাহলে কাজ হয়েছে, খুব ভালো। আমার আবার জোর জবরদস্তি করতে ভালো লাগে না। সৌরভ তার গায়ের পাঞ্জাবি খুলতে খুলতে শ্যামার পাশে এসে বসে পড়ে। মদের গন্ধে চোখ মুখ কুঁচকে ফেলে শ্যামা। সৌরভ তা বুঝতে পেরে বাঁকা এসে বলে, মাত্র 1 গ্লাস ড্রিঙ্ক করেছি নিজের রাগ শান্ত করতে। এইটুকু সহ্য করতে না পারলে হবে নাকি? জলদি এসবের অভ্যাস করতে হবে। শ্যামা কোনো জবাব দেয় না, শুধু সেই সুযোগের অপেক্ষায় আছে কখন সৌরভ অন্যমনস্ক হবে একটু। সৌরভ শ্যামার কোমর জড়িয়ে ধরে তাকে টেনে কাছে নেয়। পরপুরুষের স্পর্শে ঘৃণায় সারা শরীর জ্বলে যাচ্ছে মনে হলো শ্যামার। মদের গন্ধে মনে হচ্ছে সব উগড়ে দেবে এখন। সে বালিশের নিচের কাচের টুকরোটা আঁকড়ে ধরল। তার উদ্দেশ্য সৌরভের চোখে আঘাত করা। তার হাতিয়ার ছোট, মিস করলে দ্বিতীয় সুযোগ পাবে না সে। সৌরভ শ্যামার গালে হাত দিয়ে স্লাইড করতে করতে ঠোঁটের কাছে মুখ নামিয়ে আনে কিস করার জন্য। এই সুযোগেরই অপেক্ষা ছিল শ্যামা। সে কাচের টুকরো নিয়ে সরাসরি বসিয়ে দেয় সৌরভের চোখের উদ্দেশ্যে। সৌরভ শেষ মুহূর্তে টের পেয়ে সরে যায়। কাচের টুকরোটি তার চোখে না লাগলেও কপালের একপাশে গভীরভাবে কেটে বসে। যন্ত্রণা শ্যামাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সে। আমার তখন কিছু ভাবার সময় নেই। সে দ্রুত পায়ে উঠে দরজা খুলে বেরিয়ে যেতে নিলেই দীপ্তির মুখোমুখি হয়ে পড়ে যায়। সে সৌরভের চিৎকার শুনে ছুটে এসেছিল। শ্যামা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে পালিয়ে যেতে নিলে দীপ্তি পিছন থেকে তাকে জড়িয়ে ধরে ফেলে দেয়। শুরু হয়ে যায় ধস্তাধস্তি। শ্যামা অনেক চেষ্টা করে ছাড়া পাওয়ার, কিন্তু ছাড়ানোর আগে সৌরভ বেরিয়ে আসে রুম থেকে। কপালে এক পাশ কেটে গিয়ে দরদর করে রক্ত পড়ছে তার ক্ষত থেকে। প্রচণ্ড রেগে আছে সে, অনেক হিংস্র দেখাচ্ছে তাকে। সে নিচু হয়ে বসে শ্যামার চুলের মুঠি টেনে তুলে, তোকে বেশি কষ্ট দিতে চাইনি আমি, কারণ তুই মেয়েটা খারাপ না, কিন্তু তুই আমাকে ভালো থাকতে দিলি না। আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছিস তুই। আমি তোর এমন অবস্থা করবো যে মৃত্যু ভিক্ষা চাইবি তুই। এই রিপ্তি, সবাইকে খবর দে, এর অনেক তেজ। আমি একা একজন ওর তেজ কমাতে পারবো না। বলতে বলতে শ্যামার রুমে ছুঁড়ে ফেলে দিয়ে দরজা লাগিয়ে দেয়। শরীরে বিভিন্ন জায়গায় চোট লাগে তার, কিন্তু শরীরের ব্যথাগুলো অনুভূতি হওয়ার কোনো বন্ধ হয়ে গেছে তার। সে সেখানে সেই অবস্থায় পড়ে কাঁদতে থাকে। সব শেষ, সব রাস্তা বন্ধ। সে হয়তো অরণ্যকে আর কখনো দেখতে পারবে না। ভাবতেই নিজের মৃত্যু কামনা করতে থাকে সে। সে নিজে নিজে বলতে থাকে, অরণ্য, আপনি কি সব দেখছেন এখন? আমার উপর রেগে আছেন তাই না? আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আপনি আমাকে এত করে মানা করলেন, তবুও আমি নিজের বিপদ নিজেই ডেকে এনেছি। নিজেকে রক্ষা করতে বলেছেন, তাতেও ব্যর্থ হয়েছি। আমাকে প্লিজ শেষবারের মতো ক্ষমা করে দিন। জলদি এসে নিয়ে যান আমাকে। আমি আর কখনো আপনার অবাধ্য হব না, কখনো না। আমার যে রুমটিতে বন্দি আছে সেটা 9 ব্লক দরজা। বাইরের ছিটকিনি আছে শুধু, ভেতর থেকে ছিটকিনি দেওয়ার উপায় নেই। সৌরভ বাইরে থেকে দরজা পুরোপুরি লক করে কোথাও যেন যায় একটু পর। সেটা শ্যামা মেন ডোর বন্ধ হওয়ার আওয়াজে শুনে বুঝতে পারলো চোটটা বেশ ভালোই লেগেছে তার। অন্তত ডাক্তারের সেলাই তো লাগবেই।
কিন্তু দরজা আড়ি পেতে থেকে সমা রিপ্তির গলার আওয়াজ শুনতে পায়। বুঝতে পারে সে পুরোপুরি একা নয়। দরজা ভাঙার চেষ্টা করা যাবে না। রাত 9টা থেকে বাড়ির ভেতর মানুষজনের আওয়াজ বাড়তে থাকে। সেই সাথে পাল্লা দিয়ে জোরে মিউজিক চলতে শুরু করে। সে আমার বুঝতে বাকি থাকে না তার ভাগ্যে কি ঘটতে চলেছে। ভয়ে শিউরে ওঠে সে সুপ্তি আপুর পরিণতির কথা ভেবে। পুলিশের রিপোর্ট এসেছিল একাধিক পুরুষের শারীরিক নির্যাতন করা হয়েছে তাকে। তার সাথেও নিশ্চয়ই সেটা ঘটতে চলেছে। এই মানুষরূপী জানোয়ারগুলো মেয়েদের শুধু ভোগের পণ্য মনে করে। এর আগেও তো এই আতঙ্ক শিকার হয়েছে। অরণ্য আর তার বাবার মতো মানুষ তার জীবনে না থাকলে হয়তো গোটা পুরুষ জাতির উপর ঘৃণা চলে আসতো তার। অর্থলোভী, ক্ষমতালোভী, নারীলোভী, চরিত্রহীন এই পুরুষগুলো শুধু ক্ষণিকের মোহমায়ার জন্য কারো জীবন কেড়ে নিতেও পিছপা হয় না। চরম ঘেন্নায় মন বিষিয়ে ওঠে শ্যামার। শ্যামা তীব্র মিউজিকের সুযোগ নিয়ে রুমের সোফাটা আর টেবিলটা টেনে লাগিয়ে দেয় দরজার কাছে। পা আর হাতে চোট পাওয়ায় বেশ বেগ পোহাতে হয় এতটুকু করতে। সে জানে এটুকু যথেষ্ট হবে না ওদের থামাতে। তবুও বুকে ক্ষীণ আসা তার। শুধুমাত্র ক্ষণিকের বিলম্ব অরণ্যকে সঠিক সময় পৌঁছে দেবে তাকে বাঁচাতে। বাইরের অমানুষগুলো তখন মদ জুয়ার আসন নিয়ে বসেছে। পার্টির ক্লাইম্যাক্স শুরু হবে সৌরভের ফেরার পর। সে এখনো ফেরেনি। ডাক্তার তার মাথার এক্সরে করতে বলেছে, কাচের অংশ ভিতর থেকে গিয়েছে কিনা জানার জন্য। জলদি চলে আসবে রিপ্তি জানায়। রিপ্তি আজকের পার্টির জন্য শুধু অন্তর্বাস ছাড়া কিছুই পড়েনি। সৌরভ না আসা পর্যন্ত অতিথিদের আপ্যায়নের দায়িত্ব তার। এখানে রয়েছে বড় বড় নেতাদের ছেলে, বিভিন্ন রাজনৈতিক ছাত্রনেতা সহ অনেক গণ্যমান্য নাম। রাত নামলে এসব পার্টির জন্য মুখিয়ে থাকে তারা। বিশেষ করে পার্টির মুখ্য মনোরঞ্জন যদি একজন নারীর ইচ্ছার বিরুদ্ধে তার সর্বস্ব হরণ হয়, তাকে তিলে তিলে একটু একটু করে হত্যা করা হয়ে থাকে, তাহলে তার চেয়ে মনোরঞ্জন কিছু তাদের পৈশাচিক মনোরঞ্জন হতেই পারে না। রাত 11টা যখন ফিরে, সৌরভ তখন মদের নেশে বুঁদ হয়ে আছে। সবাই তার কপালের ব্যান্ডেজ নিয়ে একচোট হাসাহাসি করে ফেলে। মেয়ে মানুষের হাতে মার খেয়ে কপালে সেলাইয়ের দাগ লাগিয়েছে, সেটা তাদের পুরুষ সমাজের কাছে বেশ লজ্জা এবং হাসির ব্যাপার বটে। সৌরভ মুখে মেখে হাসি বজায় রাখলেও মনে মনে বেশ অপমান বোধ করে। তার শ্যামার প্রতি রাগটা আরও তরতর করে বাড়তে থাকে, যা দমিয়ে রাখার কোনো প্রচেষ্টা সে করলো না। সাথীদের সাথে দুপেক গেলার পর মাইন্ডটা অনেক ফ্রেশ হয় তার। এবার পালা পার্টির মধ্যমণিকে হাজির করার। সকলে মদ আর গাঁজার নেশায় বেশ এক্সাইটেড। রাত 11:30 পার হয়েছে তখন। সৌরভ সবাইকে অশ্লীল ইঙ্গিত ইশারা করে বুঝিয়ে দেয় সে তাকে আনতে যাচ্ছে। শ্যামা তার ঘরের ভয়ে সিটিয়ে আছে তখন। বাইরে মিউজিকের আওয়াজ থেমে গেছে সে আধ ঘন্টা আগে। সৌরভ সহ আরও একাধিক পুরুষের মদ্যপেয় কণ্ঠ স্পষ্ট শুনেছে সে। তাদের নিজেদের মধ্যে বলা অশ্লীল কথাগুলো কানে বিষ দেওয়ার মতো লাগেছে তার। ঘৃণা আর রাগের পালাটা আতঙ্কের চেয়ে বেশি হলো। সৌরভ যখন দরজা খুলতে গিয়ে সামনে সোফা আর টেবিল আটকে দেখে, তখন উচ্চস্বরে হেসে সবাইকে জানায়। বাকিরাও তার ব্যর্থ প্রচেষ্টার কথা শুনে অট্টহাসিতে হেসে পড়ে। সে হাসি শ্যামার পুরো শরীরে আগুন ধরে দিল যেন। তারা হাসছে তার অসত্যের উপর। সৌরভ অল্প কিছু প্রচেষ্টার পর সরিয়ে ফেলতে সক্ষম হয় দরজার সামনে আটক। এত আহামরি ভারী কোনো জিনিসপত্র ছিল না, কিন্তু সে যখন এক কোণায় সিটিয়ে থাকা শ্যামার দিকে এগোতে থাকে, তখন তার চোখ মুখে খেলা করছে বিশ্বজয়ের হাসি। তীব্র ব্যঙ্গ, চরম বিদ্রুপ ঝরে পড়ছে সেই হাসিতে। সে যেন শ্যামার দিকে এগিয়ে যাওয়ার কদমগুলো ইচ্ছে করে ধীরে ধীরে নিচ্ছে। প্রত্যেক কদমে শ্যামার চোখ মুখে বাড়তে থাকা আতঙ্কের ছাপ তার ভেতরে কাপুরুষত্ব সত্তাকে পৈশাচিক আনন্দ দিতে যাচ্ছে যেন। একসময় সেই কাপুরুষের পুরুষত্ব প্রমাণ করার ইচ্ছে ব্যাকুল হয়ে ওঠে যেন। সে শেষ কদম দ্রুত পায়ে পার করে শ্যামার চুলের মুঠি চেপে ধরে টেনে হেঁচড়ে নিয়ে এসে ছুঁড়ে ফেলে বসার ঘরের টেবিলের কাছে। সাথে সাথে কয়েকজন করতালে দিয়ে ওঠে বাহবা দেওয়ার জন্য। তথাকথিত পুরুষের মতো কাজ করা হয়েছে কিনা ভেসে আসে কানে। মালটা জোস, ফিগারটা কিন্তু সেই। এক্ষুনি করে ফেলতে ইচ্ছা করছে, আমি কিন্তু তোর আগে। এর মতো অশ্লীল ইঙ্গিতপূর্ণ কথা যা তার ভেতরে নারীসত্তাকে ধর্ষিত তকমা পাওয়ার আগে হাজারবার ধর্ষণ করে। শ্যামা একবার চোখ বুলালো ঘরটাতে। গোল করে বসা প্রত্যেকটা মুখোশধারী মানুষকে, তার মতোই রক্ত মাংসের করা মানুষ, অথচ মানুষত্ব ছিটাপুটাও নেই তাদের মাঝে। সবচেয়ে বেশি পীড়া দেয় পুরোপুরি উলঙ্গ অবস্থায় একজন পুরুষের সাথে লেপ্টে থাকা রিপ্তির দিকে। পুরুষ তো পুরুষ, নারী হয়েও নারীর সংগ্রাম হারানোর কষ্টটা বুঝলো না। তার ধ্যান ভাঙে সৌরভের কথায়। সব হৈহুল্লোড় শান্ত করে, সবার অপেক্ষা অবসান ঘটিয়ে সৌরভ ঘোষণা করে, আমার মাল সবার আগে আমি ভোগ করব, তারপর তোরা পাবি। সবাই বেশ অশ্লীল ভাষাতে সায় দেয় তার প্রতি। সৌরভ ফ্লোরে পড়ে থাকা শ্যামার দিকে বাঁকা এসে এক পা করে আগাতে থাকে। শ্যামা সেই তালে পিছাতে থাকে।
একসময় পিঠ গিয়ে টেবিলের সাথে ঠেকে যায়, তার হাতের সাথে বাড়ি খেয়ে মদের বোতলটা ফ্লোরে পড়ে ভেঙে যায়। কেউ তা আমলে নেয়নি, কেন নেবে? একজন দুর্বল নারী তাদের এক পালে পুরুষের মধ্যে কী বা করবে? সে কিছু করতে পারবে এমন ভাবনা রাখাটা লজ্জাজনক তাদের কাছে। কিন্তু বিপদগ্রস্ত সেই নারী যেন সেই কাচের টুকরোগুলোর মাঝেই বাঁচার ক্ষীণ আশার আলো দেখতে পায়। সৌরভ তার কাছে ঝুঁকে আসতেই যে কাজটা তখন করতে পারেনি এখন করলো সে। বোতলে সেই টুকরোটি তুলে ঢুকিয়ে দেয় সৌরভের এক চোখ বরাবর। এত দুঃসাহস, এত শক্তি কিভাবে এলো তার মাঝে সে জানে না। এখন সময় কত, অন্য কখন আসবে সে জানে না। একটু পর একদল শকুন তার দিকে তেড়ে আসবে, এই দুঃসাহসের চরম মূল্য আদায় করবে। সেসবও ভুলে গেল। তার মাথা শুধু একটা কথায় ঘুরপাক খাচ্ছে, এত সহজে জিতে যাবে না তোরা। আমি লড়বো, জিতবো, আমার প্রিয় মানুষটার কাছে ফিরেও যাব। সৌরভ যন্ত্রণায় কাঁদছে তখন। কয়েকজন তার দিকে এগিয়ে গেল, বাকিরা তার দিকে তেড়ে আসে। শ্যামা আরেকটা বোতল ভেঙে আরও একবার লড়াই করার জন্য প্রস্তুত হয়। অনেকে এগিয়ে আসতে গিয়ে মাঝপথে ভয়ে থেমে যায়, কিন্তু তার মধ্যে একজন পিস্তল বের করে তাক করে শ্যামার দিকে। শ্যামা ভেবে নিয়েছিল এখানেই সব শেষ, তবে কিন্তু পিস্তলের টিকে চাপ দেওয়ার আগেই অর্ণ সেখানে প্রকট হয়। পিস্তলের হাতটা উপরে ফেলে জানোয়ারটার। শ্যামার যেন ধ্যান ভাঙা অবশেষে। হঠাৎ তার প্রিয় মানুষটিকে তার সামনে দেখে অঝোর স্রোতে গড়াতে থাকে অশ্রু। অর্ণ তাকায় তার দিকে, তার ঠোঁটে মুচকি হাসি ফুটে ওঠে তার দিকে তাকিয়ে। এদিকে বাতাস ফুঁড়ে একজন মানুষের উদ্ভব হওয়া সকলের বিস্ফোরিত দৃশ্যে তাকিয়ে থাকে। হাত হারানো যুবকটি তার স্বরে আর্তনাদ করছে তখনও, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ না শ্যামা করলো না অরণ্য। শ্যামা অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে অর্ণর দিকে। অরণ্য এক পা দুই পা করে তার সামনে এসে দাঁড়িয়ে হাতের তালু দিয়ে চোখগুলো বন্ধ করে দেয়। তারপর বলে, আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না শ্যামা।